এটার নাম হলো প্রোটিন। অর্থাৎ প্রোটিন একটা বড় অণু, সেটা অ্যামিনো অ্যাসিড দিয়ে বানানো না কি দিয়ে বানানো সেটা পরে আসবে। তাহলে প্রোটিন হলো এমন একটা অণু যেটা আমাদের দেহে সমস্ত কাজ করে, সমস্ত কাজ করে। তুমি কখনো কেঁদেছো? কখনো কেঁদেছো? কখনো কেঁদে? বলে একটা প্রোটিন আছে যেটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। ব্যাকটেরিয়ার যে কোষ কোষ প্রাচীর, সেখানে কিছু গ্লাইকোসাইডিক বলে একটা বন্ড আছে, সেটাকে কাটে। অর্থাৎ প্রোটিন কি করে? কাজ করে। হ্যাঁ, এবার ক্রোমোজোমে থাকে কোষের ভেতরে অবস্থিত নিউক্লিয়াস। কি শিখলাম? সেই নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। এই হলো ক্রোমোজোমের ছবি। এটা কিন্তু আঁকা নয়, এই ছবিগুলো নেওয়া হয়েছে একটা মাইক্রোস্কোপ দিয়ে। সেই মাইক্রোস্কোপটা আলো মাইক্রোস্কোপ নয়, আলো দিয়ে দেখা যায় না, এটাকে বলে ইলেকট্রন মাইক্রোস্কোপ। অর্থাৎ আলোর বদলে কি দেওয়া হয়? ইলেকট্রনের বিম দেওয়া হয়। এবারে যখনই তুমি আলো নিয়ে আমরা কাজ করি, মাইক্রোস্কোপ হোক, টেলিস্কোপ হোক, আমরা লেন্স ব্যবহার করি। তো যদি ইলেকট্রনের বিম যায়, কাঁচের লেন্স ব্যবহার করি। যদি ইলেকট্রনের বিম যায়, তাহলে কিরকম লেন্স ব্যবহার হবে? ইলেকট্রনের যে ধরো এক গুচ্ছ ইলেকট্রন সোজা যাচ্ছে, তুমি তাদের ব্যাঁকাতে চাইছো, কি করতে হয়? ম্যাগনেট দিতে হয়। এক পাল ইলেকট্রন সামা করে যাচ্ছে, তুমি দাঁড়াও, তোকে ব্যাঁকাচ্ছি, তলে একটা ম্যাগনেট ধরবে, ইলেকট্রনটা বিমটা ভেঙে যাবে। কেন? ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন। পৃথিবীতে, আচ্ছা পরে আসছে। এইবারে মানব দেহে কজোড়া থাকে ক্রোমোজোম? 23। তার মধ্যে ছেলে আর মেয়েদের মধ্যে কজোড়া একদম অবিকল? 22। আর এক জোড়া ক্রোমোজোম আলাদা, তাই তো? এগুলো জানো তোমরা। সেটাই লিঙ্গ নির্ণয় করে। এবার আমরা এগিয়ে যাই, এগিয়ে গিয়ে বলি যে ক্রোমোজোম যে অণু দিয়ে বানানো, তার নাম হলো ডিএনএ। আজকে আমরা কিন্তু একটা ডিএনএ বানাবো কাগজ মুড়ে। ডিএনএ মানে কি? আর এক খটোমটো নাম আছে, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। নিকুচি করেছে। নিউক্লিক অ্যাসিড কেন? অ্যাসিড। অ্যাসিড কেন? মানে ওটা মুখস্থ করা খুব সোজা। আর what is DNA? DNA, you know, it's like deoxyribonucleic acid. Wow, you're so good. ওটা মুখস্থ হলো। Why is it an acid? মানে কি মাল আছে এর মধ্যে যার জন্য অ্যাসিড, যেটা H+ ছেড়ে দিচ্ছে? ফসফরাস, ফসফরিক অ্যাসিড। ওটা অ্যাকচুয়ালি একটা ফসফরিক অ্যাসিডের থেকে বানানো। এবারে রাইবো, আচ্ছা নিউক্লিক অ্যাসিড কেন? নিউক্লিয়াস পাওয়া যায়। রাইবোস কেন? রাইবোস একটা শর্করার নাম। ডিঅক্সি কেন? ওই একটা রাইবোসের থেকে একটা অক্সিজেন সরিয়ে নেওয়া হয়েছে, সেই জন্য পোশাকের নাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এইগুলো ডিএনএ। এই ক্রোমোজোমটা যদি টেনে লম্বা করো, এইগুলো ডিএনএ। ডিএনএ দেখতে দুটো প্যাঁচানো সুতোর মতন, 4 রকম অণু পরপর সাজিয়ে তৈরি নাম যে সুতো তৈরি হয়, তার নাম ডিএনএ। সে কি অণু? একটা অণু হচ্ছে, তার 3টে ভাগ আছে, একটা বেস, একটা সুগার, একটা ফসফেট। অর্থাৎ ফসফেট, শর্করা, ক্ষারক। এর ভিতরে কোথায় অক্সিজেন, কার্বন ঘন্টার মাথা আছে, ওগুলো আমার পরে আসে। তাহলে এই 3টে নিয়ে হলো একটা ইউনিট। এগুলো যদি আবার যোগ দেওয়ার একটা দ্বিতীয় ইউনিট, আর একটা যোগ দাও, তৃতীয় ইউনিট, চলতে থাকবে। মানে এইভাবে, তার মানে কি? এটা হলো এই 3টে একবার এলো, ওই 3টে আরেকবার এলো, ওই 3টে আরেকবার এলো। 3টের মধ্যে কি থাকে? শর্করা থাকে, ফসফেট থাকে, আর কি থাকে? বেস থাকে। আর এই ক্ষারক বা বেস 4 রকম হতে পারে ডিএনএ এর জন্য, এ কিংবা টি কিংবা জি কিংবা সি। এগুলোর নাম কি বুঝতে পারো? দরকার মুখস্থ করতেই হয় পরীক্ষার জন্য। তার করতে হবে অ্যাডেনাইন, অ্যাডেনাইন, থায়ামাইন, থায়ামিন, গুয়ানিন, গুয়ানিন। আরো যদি ছোট বড় হয়, বড় গুয়ানিন কিরকম দেখতে, ওদিকে কার্বনিল আছে, এখানে নাইট্রোজেন আছে, এই রিং আছে ঘন্টার মাথা, তা পরীক্ষা হয়ে যাবে, সব ভুলে যাবে। কিন্তু যদি মাথায় রাখো যে আসল জিনিসগুলো কি আমি মনে রাখতে চাই না, আমি শুধু মনে রাখবো 4 রকম জিনিস আছে, এ টি সি জি। এর অন্য নামও হতে পারতো, ক খ গ ঘ হতে পারতো। অর্থাৎ 4টেতেই এরকম ভাবে আছে। এইবারে সুগারটার নাম হলো ডিঅক্সিরাইবোস। এইবারে ডিএনএর একটা বিশেষ ধর্ম জেনে নিই আমি। ডিএনএ আমাদের যখন কেটে যায়,
ধরো কেটে গেল, কেটে যাওয়ার পর ক্ষতটা কি সেরে যায়? হ্যাঁ, সময় লাগে, সেরে যায়। তার মানে সেরে যাওয়া মানে কি? তার মানে এর পাশে যে আমাদের চামড়ার কোষ আছে, সেই কোষগুলো আবার বিভাজন করতে 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 আবার পুরোটা চামড়া হয়ে যায়। যখন কোষ বিভাজন হয় তখন ওই ডিএনএটা কি হবে? কপি করতে হবে। ঠিক যেমন আমরা একটা সাইক্লোস্টাইল বা জেরক্স কপি মেশিনে কপি করি, এটা একটা খুব বড় যে ডিএনএ কোষ বিভাজনের সময় একদম আইডেন্টিক্যাল কপি তৈরি হয়। কিভাবে না, এই ধরো দুটো সুতো, ওদিকে ATCG, এদিকে ঘন্টার মাথা কি আছে, কেউ একজন এলো একটা প্রোটিন, সে বলে দাঁড়া আমি এই দুটোকে আলাদা করছি, এই দুটো আলাদা হয়ে গেল। আর একজন প্রোটিন এলো, বলে ওরে তুই একা, তোর পার্টনার নেই, দাঁড়া তোর পাশে একটা বন্ধু বানিয়ে দিয়ে, এই একটা বন্ধু বানিয়ে দিল, ও একটা বন্ধু বানিয়ে দিল। এটা সবই করছে একটা নানা রকম প্রোটিন। অর্থাৎ কি তৈরি হলো? দুটো কপি তৈরি হলো, মানে একদম কপি তৈরি হলো। এই কপি হওয়াটা খুব ইম্পর্টেন্ট। ডিএনএ হলো একমাত্র অণু আমাদের দেহে যেটা কপি তৈরি হয়। এবার ধরো আমি যখন জন্মালাম, একদম প্রথমে আমি কি ছিলাম? আমার মা। বাবার কোনো পাত্তা নেই। আমি ছিলাম মার কি কোষ? ডিম্বাণু। একদম বাবার কোনো পাত্তা নেই, কিন্তু একদম পিওর মা। হঠাৎ কোথায় বাবা চলে এলো সাঁতার কাটতে কাটতে, এসে যে কোষটা এলো সাঁতার কাটতে কাটতে, সেই কোষটা কিন্তু নষ্ট হয়ে গেল। তার যে ডিএনএ ছবিটা, এই ছিল ডিএনএ। আর একটা প্রোটিন এলো, তার নাম জানার দরকার নেই, খটামটা অনেক নাম আছে, ডিএনএ আলাদা করছে। এর মধ্যে দাঁড়া তুই আলাদা হয়ে গেলি, তোর পাশে আমি একটা বানাচ্ছি। এইভাবে মনে রাখতে হবে। অর্থাৎ আমাদের শরীরের যাবতীয় কাজ করে কে? প্রোটিন। এই যে আমি কথা বলছি, আমার এখানে কি দরকার এখন? অক্সিজেন বেশি লাগছে এখানে এই মাসলগুলোতে, আমি নাক দিয়ে অক্সিজেন নিচ্ছি, কোথায় যাচ্ছে? শুধু কি অক্সিজেন নিচ্ছি? বাতাসে কি আছে? 70% নাইট্রোজেন আছে, নাইট্রোজেনও যাচ্ছে। ওইখানে একটা লোক বসে আছে, তার নাম হলো হিমোগ্লোবিন। নাইট্রোজেন যা, অক্সিজেন চলে, সে বেঁচে বেঁচে শুধু অক্সিজেনকে কাঁধে তুলছে। শুধু কাঁধে তুললে হবে না। এই যে আমি যখন ট্রেনে করে এলাম কলকাতা থেকে, একজন বিক্রি করতে ছানার গজা, সে ছানার গজার একটা বিরাট বালতি কাঁধে নিয়েছে। শুধু কাঁধে নিয়ে হাঁটলে হবে না, সে দেখছে কে কিনতে পারে, নামিয়ে দিল, এই দেখুন 5টা। অর্থাৎ হিমোগ্লোবিন শুধু অক্সিজেন কাঁধে নিয়ে লাংস থেকে সারা দিকে যাচ্ছে না, যেখানে দরকার সেখানে আবার সেটাকে নামাতেও পারছে। অর্থাৎ হিমোগ্লোবিনের কাজ আরো কমপ্লেক্স। ইটস নট জাস্ট এ ক্যারিয়ার অফ অক্সিজেন। ক্রোমোজোম ডিএনএ দিয়ে তৈরি, সেটা তো বোঝা গেল, কিন্তু জিন কাকে বলে? জিন হলো ক্রোমোজোমের একটা বিশেষ অংশ, একটা অংশ, যে অংশ থেকে একটা প্রোটিন তৈরি হবে। এবারে সেটা তো আমরা দেখতে পাচ্ছি ওই ATCG দিয়ে ঘন্টার মাথা লেখা আছে। সেই ক্রোমোজোমের একটা স্টার্ট সিগন্যাল থাকে, স্টপ সিগন্যাল, এবং এই পুরো এইটা হলো একটা জিন। অর্থাৎ আমি যদি বলি যে হিমোগ্লোবিনের জিনটা না আমার একটু খারাপ হয়ে গেছে, ইনফ্যাক্ট একটা রোগ আছে, তাকে বলে হ্যাঁ কি অ্যানিমিয়া। অ্যানিমিয়া তো নানা রকমের হয়ে থাকে, বটে কোন অ্যানিমিয়ার কথা বলছো তুমি? হ্যাঁ, সিকল সেল অ্যানিমিয়া। সিকল মানে কি? কাস্তে। একটা পার্টি ছিল না কাস্তে হাতুড়ি দেওয়া, সেই কাস্তে এখনো দেখবে মানে মানে দেওয়ালে কাস্তের ছবি আঁকা আছে। সিকল সেল অ্যানিমিয়া মানে হচ্ছে আমাদের যে রেড ব্লাড সেল, লোহিত কণিকা, সেটা সাধারণত হয় গোল গোল, সেটা এরকম বেঁকে যায়। কেন হয় বলে দেখি? হিমোগ্লোবিনের জিনে একটা পার্থক্য হয়। তাহলে হিমোগ্লোবিন জিন মানে কি? মানে ডিএনএর একটা অংশ যেটা বলে যে এখান থেকে হিমোগ্লোবিন তৈরি হবে। এবার বলো, যাদের সিকল সেল অ্যানিমিয়া আছে তাদের একটা রোগ হয় না? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া
সিকল সেল অ্যানিমিয়া হলো একটা রক্তের রোগ। যাদের এই রোগটা হয়, থ্যালাসেমিয়া যেমন, সিকল সেল অ্যানিমিয়া যেমন, যদি দুটো জিন থাকে তাহলে হবে না, যদি কেরিয়ার। আফ্রিকাতে, সাব সাহারান আফ্রিকাতে হঠাৎ একদল বৈজ্ঞানিক দেখলো, ওমা আফ্রিকাতে এই জায়গাটাতে তো দারুণ ম্যালেরিয়া হয়, কিন্তু কেউ তো ম্যালেরিয়া মরছে না। তখন দেখলো ওমা এদের আবার সিকল সেল অ্যানিমিয়া হয়। সিকল সেল অ্যানিমিয়া যাদের হয়, ম্যালেরিয়া তাদের হয় না। অর্থাৎ বায়োলজি খুব ইন্টারেস্টিং আর কমপ্লেক্স। তারপর ম্যালেরিয়ার যে যে জীবাণু আমাদের আক্রমণ করে, সে আমাদের শিল্পরিকার ওইটাই রেড ব্লাড সেলগুলোকেই করে, রেড ব্লাড সেলগুলোই ভেঙে গেছে। এনিওয়ে, তাহলে জিন হলো ডিএনএ এমন একটা অংশ যেখান থেকে একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করার সংকেত দেখা থাকে। প্রোটিন কাকে বলে? ডিএনএ যেমন 4 রকম অণু পরপর সাজিয়ে তৈরি, প্রোটিনও ওরকম কিছু অণু সাজিয়ে তৈরি, কিন্তু সেটা 20 রকমের। তাদের বলে অ্যামিনো অ্যাসিড। তাদের সব অদ্ভুত নাম আছে, অ্যালানিন, গ্লাইসিন, লাইসিন, জানা দরকার 20 রকম আছে। এবার 20 রকম অ্যামিনো অ্যাসিড যদি পরপর সাজাও, যোগ করো, তাহলে একটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, আর পুরো জিনিসটা প্রোটিন। প্রোটিন অণু কি কাজ কি? কোষের যাবতীয় কাজই প্রোটিন অণু করে। যেমন হিমোগ্লোবিনের কাজ ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে সারা দেহে সরবরাহ করা। হিমোগ্লোবিন আবার এরকম যে প্রোটিন তৈরি হলো, এরকম 4খানা প্রোটিন পেঁচিয়ে একটার সঙ্গে একটা যোগ করা থাকে। তো ওইরকম আমাদের যে কার্টুন, সেই কার্টুন হিসেবে যদি দেখি, প্রোটিনের কাজ হচ্ছে যাবতীয় সেলের কাজ করা। যেমন ধরো হিমোগ্লোবিন অক্সিজেন দৌড়চ্ছে, যেমন ধরো আরেকটা প্রোটিন, এদেরকে বলে প্রোটিয়েস, এরা অন্য প্রোটিনকে কাটছে। আমাদের কোষের যে আবরণী আছে, কোষ আবরণী, সাধারণত তার ভেতর দিয়ে কেউ যেতে পারে না, কিন্তু কখনো জিনিস যেতে হয়। ধরো ক্লোরাইড গেল, সোডিয়াম গেল, কিন্তু পটাশিয়াম গেল না। দেখবি অনেক সময় লোকে ডাব খায়, তাদের বিশেষ করে মাথা ঘুরছে, শরীর খারাপ হয়েছে, হ্যাঁ, ডাবে অনেক পটাশিয়াম। পটাশিয়াম আর সোডিয়াম মনে আছে, সেই পিরিয়ডিক টেবিল তোমার মুখস্থ করতে হয় না বোকার মতো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ঘন্টার মাথা মুখস্থ করতে হয় না? ওই ঘন্টার মাথা মুখস্থের মধ্যে দেখবে একটা সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, যারা বানিক করে, প্রায় একই রকম দেখতে, দুটোই ক্লাস 1, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, কিন্তু একই রকম দেখতে কিন্তু এক নয়। এবং ওই সোডিয়াম পটাশিয়াম যাদের আমার মতো বয়স হয়েছে, তাদের আমরা ডাক্তার বলে আপনার না সোডিয়াম পটাশিয়াম এই ব্যালেন্স হারিয়ে গেছে, মানে একটা ব্যালেন্স রাখতে হচ্ছে। তার মানে কোষে কিছু প্রোটিন আছে যার কাজ হচ্ছে, যেমন ধরো এর কাজ হচ্ছে সোডিয়ামটাকে ওদিক থেকে এদিকে আনা, আর পটাশিয়াম যেই বলছে আমিও আসবো, ওকে বলে না আসবো। এখানে বলে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল, নানা রকম চ্যানেল আছে, নানা রকম প্রোটিন আছে। আমরা যে চোখে দেখতে পাচ্ছি, তার কারণ আমাদের চোখেও একটা মেমব্রেন আছে, ওখানে একটা প্রোটিন আছে, তার নাম হলো রোডপসিন। সেই রোডপসিনের আলো পড়ার পরে সেখানে একটা ত্রিমাত্রিক গঠন বদলে যায়। সেই গঠন থেকে অনেক রকম জিনিস হয়। আমরা শুনতে পাই কেন, আমরা দেখতে পাই কেন? বা তোমার আমি যদি কাছে আসছি, তোমাকে আমি টাচও করিনি, তুমি অ্যাভয়েড হয়ে যাচ্ছ, এটা কি করবে, পাবে নাকি? এই যে, তার মানে কি, there is interaction going on। এই যে বায়োলজিক্যাল ইন্টারাকশন, পুরো কাজটা নানা রকম প্রোটিন করে। তাহলে এই হলো আমার ডিএনএ একটা অংশ, যেটা আমি বলছি জিন। এবার মজা হচ্ছে, একটা অ্যামিনো অ্যাসিড আসে 3টে বেস থেকে, ACA, অর্থাৎ প্রথম 3টে একটা অ্যামিনো অ্যাসিড দেবে, তারপরে একটা দেবে, তারপরে একটা দেবে, এই করতে করতে। এবার ধরো আমি যদি এইটা বলতে দিই, এইটা বলছে অন্য কিছু জি বা টি করে দিই, তাহলে হয়তো এটা আর ভালো থাকবে না, এটা হয়তো অন্য কিছু। একে বলে মিউটেশন। এবং নানা রকম জেনেটিক ডিজিজ হয় বংশগত। তুমি জন্মেছো এমন জিন দিয়ে, ডাউন সিনড্রোম বলে একটা আছে, জানো? ডাউন সিনড্রোম হয়, সিস্টিক ফাইব্রোসিস বলে একটা রোগ আছে, নানা রকম রোগ আছে যেগুলো জেনেটিক, অর্থাৎ বাইরে থেকে কেউ তোমাকে আক্রমণ করেনি, তুমি জন্মেছোই ওইভাবে। তো এইরকম জেনেটিক ডিজিজ কোন
মানে সামলাতে গেলে একদম এই জিনগুলোকে ঠিক করতে হবে। গত 4-5 বছর আগে থেকে এখন আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যে জিন বদলানো যায়। একটা নতুন টেকনিক আছে বায়োলজিতে, তার নাম হলো ক্রিসপার ক্যাস। যা দরকার ক্রিসপার ক্যাস হলো একটা টেকনিক যেটাতে ইউ ক্যান ডু ম্যানিপুলেট জিনোম। এবারে তাহলে এখান থেকে তৈরি হলো একটা প্রোটিন, এবং সেই প্রোটিন হলো এই যে অ্যামিনো অ্যাসিড শৃঙ্খল, অর্থাৎ কালোর পরে লাল তারপরে সবুজ, না সবুজের পরে লাল তারপরে কালো, সেটাই নির্ধারণ করে এই প্রোটিনটা কি কাজ। এবং যদি কোনো ক্ষারক অর্থাৎ এই বেসগুলোর রূপ বদলে যায় তাহলে অ্যামিনো অ্যাসিডও বদলে যেতে পারে, আর যদি বদলে যায় তাহলে প্রোটিনের ধর্ম বদলে যেতে পারে। তাহলে আমরা কি শিখলাম? একটা কোষের মধ্যে যে নিউক্লিয়াস, সেখানে আছে ক্রোমোজোম। ক্রোমোজোম যদি আমি টেনে লম্বা করি এরকম একটা দেখতে ডিএনএ হয়। ডিএনএ এর এক একটা অংশ থেকে একটা জিন, সেই জিন থেকে একটা করে প্রোটিন তৈরি হয়। অনেক সময় প্রোটিনগুলো একা কাজ করে, অনেক সময় অনেকগুলো প্রোটিন একসঙ্গে কাজ করে। অর্থাৎ কোষের ভিতরে ক্রোমোজোম এরকম দেখতে হয়, টেনে লম্বা করলে এরকম দেখতে। এগুলো হলো জিন, প্রোটিন তৈরির নির্দেশ। এখান থেকে হলো একটা প্রোটিন, দুটো প্রোটিন, তিনটে প্রোটিন। ব্যাপারটা আরো শক্ত, ব্যাপারটা আরো খটোমটে। কিন্তু খটোমটো বা শক্ত জিনিস বোঝার আগে আমাদের, তুমি এরপরে কেউ হয়তো বায়োলজি পড়বে না, কিচ্ছু এসে যায় না, কিন্তু তাহলে জিন মানে কি? জিন মানে তুমি জানো আমাদের দেহে কটা জিন আছে? অর্থাৎ মানব দেহে যে ক্রোমোসোম, কম বেশি কটা জিন আছে? কম বেশি 25,000। কি করে জানলাম? 2000 সালে এরকম একটা প্রোগ্রাম হয়, তাকে বলে হিউম্যান জিনোম প্রজেক্ট, যেখানে ঠিক করা হয় যে আমরা বার করবো আমাদের জিন কটা আছে, সেখানে কি আছে, তাহলেই আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও বিজ্ঞানের যে কোনো জিনিসের মতনই, তুমি প্রশ্ন করলে একটা, কিন্তু সেই প্রশ্নের উত্তর করতে গিয়ে আর একটা প্রশ্ন চলে। তোমাদের বেশ বয়স হয়েছে, এবার টুকটাক করে প্রেমে পড়বে, বা প্রেমে পড়ছো বা পড়ছো না, বা মনে হচ্ছে আমি প্রেমে পড়ছি কিন্তু পড়ছি না, এরকম হবে। এই থেকে দেখবে ওরে বাবা আমি কি, সেটাই তো বুঝতে পারি। তো কি বলছি বুঝতে পেরেছো? কারোর মধ্যে প্রেমের ভাব আসছে? আসছে না? আসছে না, আসাটাই অস্বাভাবিক। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে ইউ আস্ক এ কোয়েশ্চেন, আমার না ওই মেয়েটাকে ভালো লাগে, তারপরে ওই মেয়েটার সঙ্গে গল্প করতে গিয়ে দেখলি ওরে বাবা ওর বান্ধবী থেকে আমার বিষয় না, নাও হতে পারে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, ম্যাডাম আসছে, আমি যেটা বলার চেষ্টা করছি বিজ্ঞান এইভাবেই হয়। যারা বিজ্ঞান করে, যেমন আমি বৈজ্ঞানিক, কি করে বুঝবে? চুল ফুল বসবো, চুল আঁচড়ে না, ইত্যাদি ইত্যাদি, পায়ে এখানে কি একটা দেখলাম খাবার পড়ে আছে, সরি ট্রেনে উঠে দেখলাম। আমরা যখন একটা প্রশ্ন করি, যে একটা প্রশ্নের উত্তর দেবো, উত্তর খুঁজতে খুঁজতে আরেকটা প্রশ্ন চলে আসে, আরেকটা জিনিস চলে আসে। অর্থাৎ ইউ ক্যানট প্রি-ডিফাইন। বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং হলো খুব পরিষ্কার, ভারতবর্ষ চাঁদে রকেট পাঠাবে, একদম প্রজেক্ট হয়ে গেল, ইসরোতে গেল, তাদের মধ্যে কোনো, ওরা ইঞ্জিনিয়ার। বিজ্ঞান হচ্ছে আমরা জানি না কি করি। এই সব কি, আমার মা জিজ্ঞেস করে, এই তুই অফিসে গিয়ে কি করিস? ওই তো অফিসে যাই, চা খাই, একটু হাঁটি, একটু ভাবি, একটু কম্পিউটার সামনে বসি, একটা বই পড়ি, কেননা আমি যেহেতু এমন জায়গায় কাজ করি না যেখানে আমাদের রেগুলার ক্লাস নিতে হয়। যারা ক্লাস নেয় তাদের বলা খুব সোজা, তুই কি করিস? আমি ক্লাস পড়াই। সত্যি আমি কি করি? চা খাই আর ভাবি, মাঝে মাঝে মনে হয় ওয়াও, ওটা নতুন জিনিস বেরিয়ে বা হয়তো বেরোল। তো এইবারে তাহলে এই অবধি আমরা যেটা করলাম, মূল জিনিসটা কি? জিন হলো আলাদিনের প্রদীপ। যদি খোঁজাও, আর ক্রোমোজোম, তার মধ্যে ডিএনএ, তার মধ্যে ডাবল হেলিক্স, সেখান থেকে তৈরি হয় একটা প্রোটিন। কি করে তৈরি হয় এটা আমি বলিনি, কিন্তু তোমাদের জানা উচিত যে এই প্রদীপ থেকে প্রোটিন তৈরি হচ্ছে না, আর একটা বা আরো অনেকগুলো প্রোটিন এসে এটাকে ঘষতে হবে। তাদেরকে বলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। উই আর নট গেটিং ইনটু দ্যাট, আমার মধ্যে ঢুকছি।
আরো অনেক প্রোটিন এসে এটা ঘষলে এটা সরাসরি তৈরি হবে না। এখান থেকে এই যে ধোঁয়াটা, এই ধোঁয়ার আর এক নাম হচ্ছে mRNA। mRNA তৈরি করে, তাকে বলে মেসেঞ্জার আরএনএ। সেখান থেকে তৈরি হবে প্রোটিন। আমি বলছি না, কিন্তু তুমি মেনশন করতে চাই যে কয়েক বছর আগেই নোবেল প্রাইজ পেল আরএনএ এর উপরে। এখন বলে siRNA, miRNA। আমরা এখন জানি আরএনএ নিয়েও কত রকম জিনিস করা যায়। এগুলো একদম লেটেস্ট। তোমরা যদি বায়োলজি নিয়ে কাজ করো, এই নিয়ে কাজ করো। সো দিস ইজ দ্য সেঞ্চুরি অফ বায়োলজি। ফিজিক্স কেমিস্ট্রি সময় শেষ, এখন বায়োলজির কাজ, বায়োলজির জন্য। এবং অসাধারণ সমস্ত আবিষ্কার হচ্ছে, টেকনোলজিও এসে গেছে, এবং কম্পিউটার সায়েন্স, এআই, এবং এত তাড়াতাড়ি এগোচ্ছে যে বায়োলজিস্টরা নিজেরা বায়োলজি করতে পারছে না। ফিজিসিস্টরা আসছে, কেমিস্টরা আসছে, ম্যাথমেটিক্স। আমি নিজে কেমিস্ট্রি ছাত্র, আমি বিএসসি করেছি কেমিস্ট্রি, এমএসসি করেছি কেমিস্ট্রি, পিএইচডি করেছি কেমিস্ট্রি, কিন্তু কাজ করছি কিসে? বায়োফিজিক্স। তার কারণ বায়োলজিটা এত কমপ্লেক্স। যারা সাধারণত বায়োলজি পড়ে, কেউ বটনি পড়লো, কেউ ফিজিওলজি পড়লো, তারা না মানে নিজেরাই বুঝতে পারছে না, মানে এত কমপ্লেক্স হয়ে গেছে। কেন? তাদের সেই ট্রেনিংটা দেওয়া হয়নি। আর ট্রেনিং দেওয়ার সময়ও যখন স্কুলে বা কলেজে পড়ানো হয়, এমন আলাদা করে পড়ানো হয় যেন ফিজিক্সের সঙ্গে কেমিস্ট্রির কোনো সম্পর্ক নেই, যেন কেমিস্ট্রির সঙ্গে বায়োলজির কোনো সম্পর্ক নেই। কিন্তু আসলে তা না, আসলে। এবং আজকে যেটা আরো পরিষ্কার, যারা বিজ্ঞান করে, এই যে হিউম্যানিটিসকে আলাদা করে দেওয়া হয়, তাদের ইতিহাস পড়ানো হয় না, তারা সাহিত্য পড়ে না, তারা গান শেখে না, তারা ছবি আঁকে না। কিন্তু আবার বোঝা যাচ্ছে যে সত্যিকারের বৈজ্ঞানিক, তার দৃষ্টিভঙ্গিটাকে যদি সত্যি ব্রড করতে হয়, সে যদি ছবি নাও আঁকে, সে যদি নিজে সাহিত্য নাও করে, তার দুজন সাহিত্যিক বন্ধু থাকতে হবে, আলোচনা চক্রে যেতে হবে, গানে যেতে হবে। ওই রকম বিজ্ঞান বড্ড বেশি। দেখো আমার না একটা ডিগ্রি আছে, আমার ডিগ্রি হলো পিএইচডি। পিএইচডির ফুল ফর্ম হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। তাহলে আমাকে ফিলোসফার হতে হবে। আমি শুধু যদি বলি আমি টেকনোলজিস্ট, আমি সায়েন্টিস্ট বললে হবে না। ডিগ্রির নামটাই ওইভাবে দেওয়া হয়েছে। একটা সময় বিজ্ঞান বলে কোনো শব্দ ছিল না, সায়েন্স বলে কোনো শব্দ ছিল না, বলতো ন্যাচারাল ফিলোসফি। ইটস এ ন্যাচারাল ফিলোসফি। এইভাবেই শুরু হয়েছিল। জগদীশচন্দ্র যদি কাজ শোনো, দেখো, দেখবে একদম ওই রকম। তো যাই হোক, এবারে যেটা আমি বলতে চাই, এটা এখানে হ্যাঁ, এইবারে আজকে তোমরা জানো মানুষের বিবর্তন করতে হয়েছে। মিথ্যে কথা, ফালতু কথা। তুমি যদি এখানে গুগলে সার্চ দাও এভলিউশন অফ ম্যান, দেখবে একটা ছবি পাবে, পরপর ছবি, একই ছবি। মানুষ নাকি আগে এরকম ছিল, তার নাম হয়েছে, তার নাম হয়েছে, তার নাম হয়েছে। ওটা ভুল। ওটা কি? ওটা কি? মানুষ বাঁদর থেকে হয়নি। বাঁদর, মানুষ, বনবো, গরিলা, ওরাংওটাং, এরা কোনোটাই কোনোটা থেকে হয়নি। কিন্তু একদম প্রথমে কিছু একটা ছিল, আমরা ঠিক জানি না কি, সেখান থেকে ওরাংওটাং বেরিয়ে গেছে। আর একটু এগিয়ে, এটা সময়ের সঙ্গে, এটা 6 থেকে 8 মিলিয়ন ইয়ার আগে এখান থেকে গরিলা বেরিয়ে গেছে। এই 4 থেকে 6 মিলিয়ন ইয়ার আগে মানুষ বেরিয়ে গেছে। আর ওই দিকে যেটা গেছে, সেখান থেকে বলবো আর শিম্প্যাঞ্জি, অর্থাৎ আমরা আর শিম্প্যাঞ্জি হলাম কি পিস্তুত মাস্তুত ভাই। একটা একজনের সাথে হয়নি। আমাদের বংশ পূর্বসূরি 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 করতে করতে এত মিলিয়ন ইয়ার আগে এক ছিল। অর্থাৎ বিজ্ঞানও আমাদের না, যারা বিজ্ঞানী তারাও ভুল করে। কেননা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে বিশ্বাস করা। সবকিছু আমরা সম্ভব না, কিন্তু সবকিছু তো নিজে হাতে পরীক্ষা করে দেখতে পারো না। এইবারে বলি তোমাকে, তাহলে মানব দেহে মোট প্রায় 25,000 জিন আছে। এই জিন সমষ্টিকে বলা হয় জিনোম। অর্থাৎ জিনোম মানে কি, আমাদের দেহে বা শিম্প্যাঞ্জির দেহে
মানে কোষগুলোতে যে কটা জিন আছে, জিনের যে সমষ্টি তাকে বলা হয় জিনোম। ওকে, এইবারে আমরা জানি আমাদের জিনোম কি, আমরা জানি কলার জিনোম কি, আমরা জানি শিম্পাঞ্জির জিনোম কি, আমরা জানি কুকুরের জিনোম কি। অর্থাৎ জিনোম বলতে এই ATCG এই যে সারণী পর্ব, তুমি যাটা জানি সেখান থেকে দেখবে যে কলার সঙ্গে আমাদের DNA 50% মিল, কুকুরের সাথে 80% মিল, আর শিম্পাঞ্জির সঙ্গে প্রায় 99% মিল। তার মানে আমরা কি 50% কলা বা 80% কুকুর বা 99% শিম্পাঞ্জি? না, হেসো না, এটা একটা সিরিয়াস প্রশ্ন। উপরে হলো ডেটা, এটা ডেটা, আর ডলারটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। এটাই সত্যি। কি মনে হয় আমরা কি 99% শিম্পাঞ্জি? আমরা মানুষ, আমাদের দুটো হাত দুটো পা আছে, তাহলে 99%। এবার ভাবো একটা বাক্য ভাবো, যেমন ধরো হাউ ইউ ক্যান গো, মানে কি? হাউ ইউ ক্যান গো তার মানে কিভাবে তুমি যেতে পারো। এই বাক্যে একটা অক্ষর আমি বলতে দিলাম, এইচ না করে NON করে দিলাম, তাহলে বাক্যটা কি হবে? তাহলে কতটুকু বদলালাম? একটা অক্ষর, মানেটা পরিবর্তন। এই উদাহরণ থেকে, এটা খুবই একটা সোজা উদাহরণ, কিন্তু এই উদাহরণ থেকে আমি যেটা বলার চেষ্টা করছি যে 99% মিল মানেই 90% নয়। ওই যে DNA সারণী আছে, হয়তো দুটো বদলে গেছে, তার কিন্তু তার জন্য প্রোটিনটাই বদলে গেছে, অর্থাৎ বাক্যের অর্থই বদলে গেছে। 2000 সালে তোমরা কখনো আমাদের মানুষকে আমরা বলি হোমো স্যাপিয়েন্স, আধুনিক মানব। তুমি জানো আর একটা আছে নিয়ানডারথাল, ডেনিসোমা। অর্থাৎ আমরা জানি যে, তুমি কি জানো যে আমরা সবাই আফ্রিকা থেকে এসেছি? মানে আমাদের পূর্বপুরুষ, আমাদের সবার পূর্বপুরুষ, ফর্সাই হোক, কালোই হোক, লম্বাই হোক, পেটেই হোক, আমাদের পূর্বপুরুষরা কোথায় এসছে? একদম আফ্রিকা। এই আফ্রিকা থেকেই প্রথম হোমো স্যাপিয়েন্সের জন্ম। সেখান থেকে ওরা স্প্রেড করে, একবারে নয়, একবার, এবং এর জেনেটিক এভিডেন্স আছে। এবং ওইখানে আরেকটা যে গ্রুপ নিয়ানডারথাল, তাদের সঙ্গেও আমাদের কিছু মিক্স, মানে খুব ঘটে। যেন আমি বলার চেষ্টা করছি যে 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 এই নিয়ানডারথালের যে হোল জিনোম, সেটাও আবিষ্কারের জন্য 2 বছর আগে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এখন আমাদের DNA টেকনোলজি এত এগিয়ে গেছে যে খুব পুরনো প্রাচীন একটা ম্যামথ জানো তো, সেই উলি ম্যামথ, তার একটা হাড় পাওয়া গেল, ধরো সাইবেরিয়া। সে হাড়ের মধ্যে একটুখানি, হাড়ের ভিতরে একটু DNA আছে, সেই DNA থেকে পুরো ম্যামথের জিনোম বোঝার মতন ক্ষমতা আমাদের এখন আছে। আমাদের মধ্যে বর্তমান যারা বিজ্ঞান করে, অর্থাৎ প্রযুক্তি এমন বেড়ে গেছে যে মানে এত তাড়াতাড়ি আমরা এত বেশি জিনিস দেখতে শুরু করছি। তার জন্য যেটা হয়েছে সেটাকে বায়োলজিতে তাকে বলে ডেটা এক্সপ্লোশন। ধরো আমি দেখতে পাচ্ছি, আচ্ছা ওরা ড্রেস পরে আছে, মানে আমি চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, আমি না, এটা ডেটা আমি অ্যানালাইজ। কিন্তু আমার সামনে যদি 1 কোটি ছেলে বসে থাকতো, তাহলে আমি নিজের চোখ দিয়ে বুঝতে পারতাম কি হচ্ছে। এমন পরিমাণে বায়োলজি ডেটা এসে গেছে, সেই জন্য এখন একটা নতুন ফিল্ড এসছে, তার নাম হলো বায়ো ইনফরমেটিক্স। অর্থাৎ ইনফরমেশন, যেটা বায়োলজিক্যাল ইনফরমেশন, সেটা বোঝার জন্য যে কম্পিউটার সায়েন্সের লোকেরা কাজ করছে, তাকে বলে বায়ো ইনফরমেটিক্স। এবং বায়ো ইনফরমেটিক্স অলসো ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল ইন আন্ডারস্ট্যান্ডিং জিনস অ্যান্ড জিনোমস। একটা উদাহরণ দিই তোমাকে, যে জিন থেরাপি, জিন কি বদলানো যায়? একটা উদাহরণ দিই।
একটা সুস্থ মানুষ, একজন অসুস্থ মানুষ। সুস্থ মানুষের যে জিনটা হলো সঠিক জিন, সেখান থেকে সঠিক প্রোটিন বেরোবে। অসুস্থ মানুষের জিনটা একটু বদলে গেছে, যে কোনো কারণেই হোক, এখান থেকে একটা এমন প্রোটিন বেরোবে যেটা কাজ করে না, অর্থাৎ এটা হলো সঠিক প্রোটিন আর এটা ছিল বদলে যাওয়া প্রোটিন। তাহলে আমরা কি এমন করতে পারি যে এই বদলে যাওয়া জিনটাকে বদলে দিয়ে যাতে এখান থেকে সঠিক প্রোটিন বেরোতে পারে? এই প্রশ্নের উত্তর আমি একটা উদাহরণ দিয়ে বলছি। তাহলে কি হবে? অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠবে। 2024 সাল 24শে জানুয়ারি, খুব পুরনো নয়, 1 বছর আগে, বিজ্ঞানের একটা বিখ্যাত গবেষণা সাময়িকী, তার নাম হলো ল্যান্ডসেট। সেই ল্যান্ডসেট পত্রিকায় একটা গবেষণা পত্র প্রকাশ। কি ছিল সেখানে? একটা জিন আছে, তার নাম হলো OTOF। সেই OTOF জিন থেকে একটা প্রোটিন বেরোয় এবং এই প্রোটিনের কাজ হলো কান থেকে মস্তিষ্কে যে সংকেত যায় সেই সংকেত পাঠানো। অর্থাৎ কারো যদি এই প্রোটিন, এই জিনটা খারাপ হয়ে যায়, প্রোটিনটা ভুল প্রোটিন বেরোবে, অর্থাৎ সে আর কানে শুনতে পাবে না। এরকম অনেক বাচ্চা আছে যারা জন্মায়, জন্ম থেকে তারা কানে শুনতে পায়, এবং আজকে আমরা জানি বিভিন্ন কারণে হয়। একটা কারণ হচ্ছে এই প্রোটিন। এইবারে এক অভিনব জিন চিকিৎসার পর চীন দেশে 5 জন জন্মবধির শিশু যাদের ত্রুটিপূর্ণ OTOF জিন ছিল শ্রবণ শক্তি অর্জন করেছে। কি করে করেছে অত জানার দরকার নেই, তবুও আমি পড়ি যে গবেষকরা একটা ইনজেকশনের মাধ্যমে শিশুদের অভ্যন্তরীণ কানে এই ঠিক OTOF জিনের একটা সংস্করণ ঢোকায়, একটা নিরীহ অ্যাডিনো সম্পর্কিত ভাইরাসের স্ট্রেন ব্যবহার করে। আর আমেরিকার একদল গবেষক একই রকম কাজ করে দেখায়। এই জিন থেরাপি এখনো বাজারে ছাড়া হয়নি, কেননা এই পদ্ধতিতে যে কোনো ক্ষতি হয় না, তা এখন পরীক্ষা হচ্ছে। I want to appeal to the younger people, যারা তোমরা স্কুলে পড়ছো, তোমার মাধ্যমিকে ফেল করো, পাস করো, 11 কি হয়, I don't care. I don't care because it doesn't matter. But you should care যে যুগে তোমরা ঢুকছো, তোমাদের যখন 25, 30, 40 বছর হবে, তখন বিজ্ঞানের জগৎ কিভাবে বদলে যাবে সেই সম্বন্ধে তোমাদের জানা উচিত। তুমি তাদের অংশ, সেই বিজ্ঞানীদের কর্মকাণ্ডে তুমি অংশগ্রহণ করতে পারো, নাও করতে পারো, কিন্তু এইভাবে যে বদলে যাচ্ছে, বিশেষ করে তোমাদের যারা শিক্ষক, তাদেরও অনেক চাপ, সিলেবাস শেষ করার আজে বাজে মিটিং আছে, তাদের পক্ষেও সম্ভব নয় যে এই মুহূর্তে কি কাজ হচ্ছে সেই সম্বন্ধে অবগত হয়। কিন্তু বিজ্ঞানের মানে বিজ্ঞান পরীক্ষার জন্য নয়, বিজ্ঞান তোমাকে প্রশ্ন করতে শেখায়, বিজ্ঞান তোমাকে বলতে শেখায়, ওয়াও ওয়াও এটা কি করবে, যে একজন বধির বাচ্চা, তাকে ইনজেকশন দেওয়া হলো, সে শুনতে পাচ্ছে, কিন্তু তার পিছনে যে আমাদের জ্ঞান আহরণ আমরা করেছি, যখন কেউ জিন নিয়ে কাজ করছিল সে কখনো ভাবিনি এটা দিয়ে হবে, সে নিজের মতো কাজ করে যাচ্ছে। তো আমার মনে হয় যে এখানে আমি শেষ করছি।